বৈশাখ মাস এসেই গেল, দেখতে দেখতে একটা নতুন বাংলা বছরকে আবারও আমরা আগমন জানালাম এবং সাথে করে বৈশাখ যখন আসলো তীব্র গরমের সাথে সাথে অনেক রং নিয়ে আসলো। পুরনো বছরের সকল জড়া ক্লান্তি সব কিছু মুছে আমরা নতুন বছরকে স্বাগত জানালাম এবং স্বাগত জানাতে চাই আপনাদের সবাইকেও এবং বৈশাখের অনেক 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 শুভেচ্ছা জানাতে চাই। নেক্সাস টেলিভিশনে আমরা লেডিস ক্লাবের আড্ডা নিয়ে চলে এসেছি। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং নতুন বছরে যখন আসি তখন পুরনো সব ক্লান্তি যখন পেছনে ফেলে আসতে চাই, সকল নেতিবাচকতা যখন পেছনে ফেলে আসতে চাই, তখন নতুন বছরের প্রতিজ্ঞা বা পণ এটাই হয় যে নতুন বছরে সব কিছু ভীষণ ভালো হবে, ইতিবাচকটুকু নেব, সকল নেগেটিভিটি জড়া ক্লান্তি সব ফেলে দেব এবং মন খুলে বাঁচবো। মন খুলে বাঁচার কথা হয়তো আমরা মনে মনে অনেকবার ভেবেছি, কিন্তু দিন শেষে আসলে সফল হয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়েও কথা হবে, আড্ডা হবে। থাকবেন আমাদের সাথে পুরো সময় জুড়ে 1 ঘন্টা আমাদের লেডিস ক্লাবের আড্ডায়। আজ আমাদের সাথে মন খুলে বাঁচতে এবং মন খুলে বাঁচার বাণী শোনাতে, আড্ডা দিতে আমাদের সাথে 3 জন বন্ধু এসেছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন ডক্টর শামিমা পারভিন, তিনি ডিরেক্টর অফ হেলথ প্রোগ্রাম মাম্বল বাংলাদেশ। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ নেক্সাস টিভিকে আমাকে স্বাগত জানানোর জন্য লেডিস ক্লাব প্রোগ্রামে, এবং আপনাকে শুভ নববর্ষ। নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভ নববর্ষ। আমি মাম্বল বাংলাদেশ অর্গানাইজেশনে ডিরেক্টর অফ হেলথ প্রোগ্রামস হিসেবে কাজ করছি। চমৎকার, সেই বিষয় নিয়ে আমরা শুনবো। তার পাশের জন যিনি আছেন তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডলি আহমেদ, যিনি কিনা অ্যাডমিন হিসেবে আছেন প্ল্যানিং ড্রিমে। স্বাগত জানাই লেডিস ক্লাবে। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আর নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ। আজকে আমি এখানে বসে আছি শুধুমাত্র আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, আর আমার খুবই ভালো লাগছে এখানে নতুন এসে। বছরে দেখা হয়ে হ্যাঁ, গেল, নতুন বছরে দেখা। একদমই তাই। 1433 বঙ্গাব্দে আরেকজনকে স্বাগত জানাতে চাই। তার নাম হলো রুবাইয়া তাসিন রুবা। তিনি স্বত্বাধিকারী হিসেবে আছেন রুবাস মিক্সে। স্বাগত। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার প্রোগ্রামে আসতে পেরে অনেক খুশি আমি। আপনাদের 3 জনকে পেয়ে আমি ভীষণ খুশি এবং পুরো ঘন্টা জুড়ে আপনারা আমার সেই খুশি দেখতে পাবেন। সাথে আমাদের যারা বন্ধু আছেন তারা জানেন যে মন খুলে বাঁচতে, প্রাণ ভরে বাঁচতে যাদেরকে দরকার সেটা হলো নেক্সাস লেডিস ক্লাবের প্রাণ। আমাদের যারা জুমের বন্ধুরা তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। নতুন বছর কেমন কাটালেন? 1433 বঙ্গাব্দ আপনার জন্য ইতোমধ্যেই কি নিয়ে আসলো, সাথে কি কি আসবে বলে আপনি ভাবছেন? থাকে না একটু ম্যানিফেস্ট করে আনার মতো একটা বিষয়, সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই আড্ডা হবে, গল্প হবে। তাই দ্রুততার সাথে চলে আসবেন। এই পর্যায়ে ডক্টর শামিমা আপুর কাছে জানতে চাই যে স্বাস্থ্যের সাথে, স্বাস্থ্য খাতে আপনি যুক্ত হতে চান বা সেবামূলক এই কাজে আপনি যুক্ত হতে চান, সেই ভাবনা কবে থেকে এসেছে এবং আপনি এখন মাম্বলের সাথে আছেন, কিভাবে এটার সাথে সংযুক্ততা? আচ্ছা, ধন্যবাদ। মানে খুব সুন্দর একটা প্রশ্ন এবং আমার ক্যারিয়ারের সাথে যায় এরকমই একটা প্রশ্ন। ছোটবেলা থেকে আসলে আমার বাবাও ডক্টর ছিলেন, তো ওনাকে দেখে আসলে আমার প্রথম অনুপ্রেরণা পাওয়া যে ডক্টর হব। এবং পরবর্তীতে আমি যখন কামরুন্নেসা গার্লস স্কুল থেকে পাশ করলাম, ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ থেকে পাশ করার পরে আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে আমার MBBS ডিগ্রি শেষ করি। এবং তখন থেকে আমি দেখতাম আমার বাবা ছিলেন মানে খুবই একজন ভালো ক্লিনিশিয়ান বলতে পারেন, যদিও উনি ব্লাড ট্রান্সফিউশনের স্পেশালিস্ট ছিলেন। এবং তিনি মানে তার ক্লিনিক্যাল আই যদি বলেন সেটা খুব ভালো ছিল। এবং সর্বসাধারণের জন্য ওনার যে নিবেদিত প্রাণ ছিলেন, উনি যে পেশেন্ট দেখতেন, সেগুলাই আসলে আমাকে অনুপ্রেরণা যোগায়। পরবর্তীতে আমি মেডিকেল পাশ করার পরে আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ডও ডক্টর, এবং আমার শ্বশুরকেও আমি দেখেছি মানে একইভাবে সেই নিবেদিত প্রাণ। এবং আপনাদেরকে আরও একটু জানাতে চাই, উনি হচ্ছে ডেইলি স্টারের পিপলস ডক্টর হিসাবে উনি খ্যাত ছিলেন, আছেন এখনো আলহামদুলিল্লাহ। উনি এখন প্র্যাকটিস করেন না, কিন্তু উনি আর কি এখনো আছেন। আমার মনে হয় ডাক্তাররা সারা জীবন ডাক্তারই থাকেন, কারণ তারা যদি রিটায়ার করেও ফেলেন তারপরে মানুষ ফোন দিয়ে জানতে চায় যে আমার তো এই অসুবিধা, এটা কি ওষুধ খাবো। এক্স্যাক্টলি। এবং সাধারণত দেখা যায় যে কোনো বিয়ে বাড়িতে গেছি,
সেখানেও কিন্তু দেখা যায় যে ডাক্তার সাহেব আমার এই প্রবলেম ছিল, আচ্ছা ঠিক আছে, অন দ্য স্পট আমরা বলেও দিচ্ছি আর কি। সে যতই মানে যত বিয়ে বাড়ি হোক বা যে কোনো জন্মদিনের প্রোগ্রাম হোক, বেড়াতে গেছি, মেলায় গেছি, সবখানে ডাক্তারি করতে হয়। ডাক্তারি করতে হয়, এটা একদম আমি নিশ্চিত। জানি যে এটা খুব কঠিন, প্লাস ডাক্তারি পড়াশোনা নিয়ে কল্পনাও করতে চাই না। মানে আমি ইভেন ডাক্তারি পড়িনি, ওই পড়াশোনার চাপ আমার বড়দেরকে এখনো দেখেছি পড়ছি আর যখন। কি। হ্যাঁ, এবং আমি দেখেছি যে আমার ভাই যিনি ডক্টর, উনি এখনো এত বড় বড় বই নিয়ে Right, এখনো right. পড়তে থাকেন। হ্যাঁ, তো হ্যাঁ। সেই ভীতি থেকেই আমাদের আর হওয়া হয়নি। আমি খুব মানে গ্ল্যাড যে আপনারা ডাক্তার, আমরা না। মানে আপনাদের জন্যই কিন্তু আমাদের আপডেটেড থাকতে হচ্ছে, যার জন্যই কিন্তু পড়াশোনাগুলো হ্যাঁ হ্যাঁ, মানে উই আর ভেরি গ্ল্যাড টু ইউ যে আপনারা আমাদের জন্য এখনো পড়াশোনা করছেন। মানে হতেই হতো যে যা জানি তাতে হয়ে যাবে। চেঞ্জিং, দ্যাটস ওয়াই আমাদেরকে পড়তেই হচ্ছে। থ্যাংক ইউ। Thank এবং you. সেই থ্যাংক ইউ জানিয়ে আমি চলে যেতে চাই পরের জনের কাছে। প্ল্যানিং ড্রিম সম্পর্কে জানতে চাই ডলি আপু। প্ল্যানিং ড্রিম মানে হচ্ছে স্বপ্নের পরিকল্পনা। তো এই স্বপ্নটা আসলে আমরা যখন রাতের বেলায় ঘুমাই তখন আমরা কল্পনা করি না যে আসলে কি স্বপ্ন আসতে পারে। তো প্ল্যানিং ড্রিমটাও এরকমই ছিল, প্ল্যানিং ড্রিম নিয়ে কাজ করব, প্ল্যানিং ড্রিম হবে। আসলে আজ থেকে 4-5 বছর আগেও অতটা চিন্তা করিনি, কাজের মাধ্যমেই ছিলাম, এই রকম কাজের মাধ্যমেই ছিলাম। কিন্তু প্ল্যানিং ড্রিম নিয়ে আমি পথ চলবো এটা আসলে ভাবিনি। কিন্তু এখানে কি কি স্বপ্ন দেখান আর কি কি স্বপ্ন বাস্তবায়ন করেন সেটাও আমি জানতে চাই। অ্যাকচুয়ালি আমি কাউকে আমি নিজে যেই স্বপ্নটা দেখি সেটাই চারপাশের মানুষ নিয়ে আমি বাস্তবায়ন করার চেষ্টা করি। আর দেখা যাচ্ছে যে হ্যাঁ, সবার কাছ থেকে আমি সহযোগিতাও পাই মোটামুটি। বাহ, চমৎকার। তো প্ল্যানিং ড্রিম আসলে এক্স্যাক্টলি কি বিষয়টা নিয়ে কাজ করে? প্ল্যানিং ড্রিম হচ্ছে একটা ইভেন্ট অর্গানাইজারের একটা আচ্ছা, প্ল্যাটফর্ম। ওকে। তো সেখানে মূলত আমরা দেখা যাচ্ছে যে সোশ্যাল যে প্রোগ্রামগুলো থাকে ওখানে আমরা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি, যেমন বিয়ে, হলুদ। বেশিরভাগ আমার করা হচ্ছে ফেয়ার অর্গানাইজিং, বেশিরভাগই আমি করি। খুবই ভালো, খুবই ভালো। এবং এখন দেখা গেছে যে ঢাকাতে বেশিরভাগ এই কালচার শুরু হয়েছে, এবং চট্টগ্রামে, সিলেটে, রাজশাহীতে ওখানেও বেশ ছড়িয়ে গেছে। তবে ঢাকাতে সর্বোচ্চ সংখ্যক ইভেন্ট অর্গানাইজ হয়, এবং এমন একটা উপলক্ষ নেই যেদিন একটা ইভেন্ট হচ্ছে না। বরঞ্চ আমাদের আশেপাশের এলাকাগুলোতেই আমি দেখেছি যে সবসময় ইভেন্ট আছে। এমনকি ঈদের সময় দেখা যেত যে আগে সব বন্ধ থাকতো, কিন্তু এখন ঈদের জন্য একটা ইভেন্ট আছে, যেটা কিনা অনেক মানুষ যারা ঢাকায় একা ঈদ করছেন তাদের জন্য ভীষণ ভালো। এবং আমরাও যারা দেখা যায় যে বিকেল করে কোথায় যাব, কোথাও জায়গা পাচ্ছি না, তো একটা ইভেন্ট থাকলে খুব ভালো হয় যে সেই ইভেন্টে গেলাম। তো খুব ভালো একটা কাজ করছেন। তবে আমি জানি যে এটার পেছনে অক্লান্ত পরিশ্রম প্রয়োজন অনেক। আর এটা হচ্ছে যে বিশেষ করে এটার একটা সুবিধা আছে, যারা ছোট ছোট নারী উদ্যোক্তারা আছে, যে বাসায় বসে আমি কিছু করতে চাই, আমি একটা অনলাইনে একটা পেজ খুললাম কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আমি আমার পরিচিতিটা বাড়াতে চাই, এটা কিন্তু এখন বেশি একটা পসিবল হয় না। দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক যে আমি এই বিজনেসটা করি, আমি ছোট পরিসরে ধরেন একটু কাপড়ের বিজনেস কিংবা যে কোনো জিনিস নিয়েই হতে পারে, যে কোনো প্রোডাক্ট নিয়েই হতে পারে। যখন আমি এলাকা ভিত্তিক আমি একটা ফেয়ার অর্গানাইজ করব, তারা কিন্তু এখানে এসে আমাদের সাথে যুক্ত হয়ে তারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেগুলো কিন্তু তারা পরিচিতি করতে পারে তাদের। বাহ, খুবই ভালো। এবং এই ইভেন্ট বিষয়ক কথা আরও প্রশ্ন থাকবে আমার, কারণ আমার অনেক কিছু জানার আছে। এবার রুবা আপুর কাছে জানতে চাই, রুবাস মিক্স নিজের নামে নিজের একটা স্বপ্ন গড়ে তোলা, কবে সেই স্বপ্নের শুরু হলো, কবে ভাবলেন, এবং রুবাস মিক্স এখন পরিণত একটা জায়গা, সেটা কিভাবে করলেন সেটা একটু শুনতে চাই। প্রথম থেকে বলতে চাই যে আমার প্রফেশনটা একটু অন্যরকম ছিল। আমি ল প্রফেশনে ছিলাম, যেরকম আপু পড়ালেখা নিয়ে বিজি থাকতে বলে, আমি ওই রকম পছন্দ করতাম পড়াশোনা করতে। তারপর বিয়ে হয়ে যায়, তারপরে একটু ফ্যামিলি বাইন্ডিংস তো থাকি সবার মধ্যেই, রেসপন্সিবিলিটি চলে আসে অনেক কিছুতেই। তো পরে মনে করলাম যে না, এখন ফ্যামিলিকে টাইম দেওয়ার দরকার আছে। এরপরে প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়ে গেল। দেন প্যান্ডামিক সিচুয়েশনে মনে হলো যে আসলে ঘরে থেকে অনেক কিছু করা যায়। ওই সিচুয়েশনে আমি রান্না শিখেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেকেই এরকম রান্না শিখেছে, তবে আমি টুকটাক পারতাম। বাট ওই সিচুয়েশনে আমি তখন একটা কারিগরি শিক্ষা গ্রহণ করি, যে নিজেকে একটু
গ্রুম আপ করার দরকার, যে না একটা প্ল্যাটফর্মে যেতে হলে তো নিজেকে আগে বিল্ড করতে হবে, শুধু রান্না পারলেই তো হয় না, সব কিছু নিয়ে কাজ করতে হবে। সো তখন থেকে আমি পর্যটন থেকে একটা ডিপ্লোমা ইন কালিনারি আর্টস করি, ওখান থেকেই আসলে স্বপ্নটা শুরু। তো এরপরে লামিডেনে ছিলাম ট্রেনি হিসেবে। তো ওখান থেকে আবার একটা স্যাড ইয়ে আছে যে আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায়, ওনার ক্যান্সার পেশেন্ট ছিল, অনেক কষ্ট হয়েছে ওনাকে নিয়ে, আমরা ডিল করেছি। সো ওই টাইমটাও আমার থেমে যেতে হয়েছে, কারণ আমার ফ্যামিলি প্রায়োরিটি ফার্স্ট দিতে হয়। সো দেন এর পরে যখন আমার শাশুড়ি ইন্তেকাল করেন, তারপরে চিন্তা করলাম যে থেমে থাকা যাবে না, এবার একটু অন্য কিছু করা যাক। নিজের যে একটা আইডেন্টিটি আছে, যেটা করেছি এতদিন কষ্ট করে, সেটার জন্য একটা প্ল্যাটফর্মের সৃষ্টি করি। আর নিজের নামটাকে অবভিয়াসলি একটু প্রমোট করার ইচ্ছাই থেকে আমার আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, এবং আমার মনেই হয় যে যে কোনো মানুষ যখন নিজের একটা উদ্যোগ করেন, তার নামকে যদি তিনি ব্যবহার করতে পারেন তার অবশ্যই করা উচিত। জি ডেফিনেটলি। সেই ক্ষেত্রে সেখান থেকে 2023 সাল থেকে আমার রুবাস মিক্সের যাত্রা শুরু। তারপরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের সাথে অ্যাড আছি। এই তো এখন চলছে রুবাস মিক্স, আপনাদের দোয়ায় সবার। কি আছে রুবাস মিক্স? রুবাস মিক্স আসলে সবকিছুই কম বেশি রেখে থাকে, আর পাবলিক ডিমান্ডের উপরই, মানে দেশীয় খাবারও আছে, দেশীয় বিদেশি খাবারও আছে, কন্টিনেন্টালও আছে। যেটা চাচ্ছেন সেটাই। প্রথমে আমি অনেক একাই কাজ করতাম, এখন আমার আন্ডারে 23 জন কাজ করছে। তাহলে তো ইউ হ্যাভ আ বিগ টিম। ইভেন্ট জাতীয় যে কোনো জায়গায় খাবার প্রোভাইড করার মতো অ্যাড আছি। ছোটখাটো ইভেন্টগুলো, ফ্যামিলি প্রোগ্রাম, গেট টুগেদার গুলো, ফ্যামিলি প্রোগ্রামগুলোতেও অ্যাটেন্ড করে থাকি। আলহামদুলিল্লাহ চলছে আপু। আর আমি যেমন রিসেন্টলি আমি অনেকগুলো যেমন আপু যে ফেয়ারগুলো অর্গানাইজ করেন, আই প্রমোট আ লট অফ দ্যাম। তো আমি তখন যেখানে গিয়ে দেখি যে ওখানে ব্র্যান্ডস যেমন আছে, তেমনি আপনারা যেটা করেন যে সেখানে ফুড স্টলও অনেক রাখেন, যাতে করে প্রত্যেকটা অনলাইন ব্র্যান্ড যাদের কিনা নিজস্ব শোরুম নেই, তারাও সুযোগ পায় যে আমার খাবারটা ভিজুয়ালি এসে কেউ একজন ফিজিক্যালি আমার খাবারটা কেউ টেস্ট করতে পারে। সো সেটাও আমার কাছে মনে হয় যে ইভেন্ট এবং কুকিং যে কুলিনারি, এটা কোঅর্ডিনেটিং একটা কোঅর্ডিনেট করে, এবং আমরা দুজনকে মানে দুজনকে আমরা রিফ্লেক্ট করি যে হ্যাঁ আমরা একটা একই পথের যাত্রী। বাহ, চমৎকার। কিন্তু আপু যখন শুরুতে শামীমা আপু গল্প করছিলেন, তখন আপু যখন কথা বলছিলেন, আমার মাথায় খালি একটা প্রশ্নই ঘুরছিল। তো সেই প্রশ্নটা অনেকবারই মাথায় আসে, কিন্তু আপুকে পেয়েছি তাই ওই প্রশ্নটা করেই ফেলি। সেটা হলো, আমরা অনেকে মনে করি সেটা হলো ডাক্তাররা নাকি শুধু ডাক্তারদেরকে বিয়ে করে, যেমন আপনার জীবনে সেটাই হয়েছে যে ডাক্তার মানুষ ডাক্তারকেই বিয়ে করেছেন। তা আমি জানতে চাই যে কেন ডাক্তাররা ডাক্তারদেরকেই কেন বিয়ে করে? আচ্ছা, এখন আসলে পরিস্থিতিটা এরকম নাই। আমাদের সময় বা আমাদের আগে যখন ছিল, ডাক্তাররা ডাক্তারদেরকে বিয়ে করবে, কারণ হচ্ছে ধরেন আমাদের নাইট ডিউটি থাকে, রোস্টার ডিউটি থাকে। তো সেক্ষেত্রে একজন ডাক্তারকে যেভাবে বুঝবে, সেটা হয়তো অন্য প্রফেশনের যারা আছেন তারা নাও বুঝতে পারেন। কিন্তু আমি এমন উদাহরণও দেখেছি যারা কিনা ডাক্তার না হয়েও মানে আমাদের মতন যারা নারী ডক্টর আছে তাদেরকে কি পরিমাণ সাপোর্ট দেয়, এটা আসলে আপনারা কল্পনাও করতে পারি না আমরা। আবার দেখা যায় যে অনেক সময় ডাক্তারই হচ্ছে প্রফেশনাল ক্ল্যাশ বা এই ধরনের কিছু হয়। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এবং আমি যাদেরকে চিনি তারা অনেক ক্ষেত্রেই ভালো আছে। মানে আমি এটা এই জন্য বলছি, আমি কাজের সুবাদে দেখেছি আর কি, আমার 63 জেলায় কাজ করার এক্সপেরিয়েন্স আছে আর কি। তো তখন আর কি দেখেছি যে আসলে নারীদের কাজ করা, বিশেষ করে কর্মক্ষেত্রে আসাটা আসলে খুবই চ্যালেঞ্জিং। শুধু ডক্টর প্রফেশন বলে না, মানে যারা স্বাস্থ্য প্রফেশনে মানে থাকেন, বা টিচার বলেন, আপা যেরকম বললেন যে অ্যাডভোকেট বা উকিল যারা আছেন, তাদেরও কিন্তু মানে ফ্যামিলি লাইফে কর্মজীবী মা হিসাবে এস্টাবলিশ হওয়াটা আসলে কিন্তু খুবই একটু স্ট্রাগলিং। বিকজ যখন আর কি আপনার বাচ্চা অসুস্থ হবে বা পড়াশোনায় খারাপ করবে, তখন কি হবে? তখন কিন্তু দোষটা এসে পড়ে মায়ের উপর। তো কিন্তু আবার সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে যদি আমি বলতে চাই, মানে আমার কাজ আমি সাধারণত আসলে নারীদের নিয়েই কাজ করেছি, শিশুদের নিয়ে কাজ করেছি। তো সেখানে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, নারীর সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, সেটা আসলে খুবই জরুরি। এবং এইটার জন্য আমাদের ফাইন্যান্সিয়ালি স্ট্যাবলিশ হওয়া, বা হচ্ছে আমাদের কথা বলার অধিকার পাওয়ার জন্য যা করা দরকার, মানে একটা প্ল্যাটফর্ম,
সেই ধরনের প্ল্যাটফর্ম আসলে পাওয়াটা খুবই জরুরি, যেখানে একদম। আমরা নিজেদের কথা বলতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো, একদমই নিজের তাই। শরীরের সিদ্ধান্ত নিতে পারবো। বিশেষ করে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে মানে আমার বেশি অনেকটা সময় কেটেছে পরিবার পরিকল্পনা সেবা দিয়ে। তো সেখানে আমার বাচ্চা কয়টা হবে, আমি কি পরিবার পরিকল্পনা সেবা নিব, ইমপ্ল্যান্ট আইউডি জি। নাম আপনারা হয়তো শুনেছেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আসলে পরিবারকে জিজ্ঞেস করতে হবে, পরিবার কি বলছে সেটা জানতে হবে। একদম। তো সেই সব চিন্তা করেই আসলে আমি এখন যে অর্গানাইজেশনটায় কাজ করছি, মাম্বেল। মাম্বেল মানে ফিশ ফিশ করা, কিন্তু আমাদের থিমটা হচ্ছে নো মোর মাম্বেল, মানে আমরা এমন সব জিনিস নিয়ে কাজ করছি যেটাতে আসলে ট্যাবু আছে, যেটাতে আসলে একদম। মিথস মিসকনসেপশন আছে। এই যেমন মিসকনসেপশন গুলো নিয়ে আসবো একটা বিরতির পরে অবশ্যই, এবং আরো জি। একটা প্রশ্নও আছে সেটা নিয়েও আচ্ছা। প্রশ্ন করব। সেটা হলো, আপনি 63 জেলা ঘুরেছেন, কিন্তু জি। একটা কেন বাদ থাকলো সেটাও বিরতির পরে এসে শুনবো। এবং সাথে অন আ লাইটার নোট, আমার মনে হয় যে ডাক্তাররা আসলে এত ব্যস্ত থাকে যে ওনারা হসপিটাল থেকে বেরিয়ে আরেক জায়গায় যে কোনো মানুষের সাথে পরিচিত হবে বা কোথাও গিয়ে সময় কাটাবে সেটা হয়ই না। তো তারা কি করবেন তখন? দিন শেষে নিজেদের আশেপাশের মানুষকে বিয়ে করে নেন। এটা আমাদের বোকার মতো একটা কনসেপ্ট আর কি। এটা অন আ লাইটার নোট। ছোট্ট একটা বিরতি নিয়ে আরো অনেক আড্ডা হবে, গল্প করব, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আজ আমরা মন খুলে বাঁচা শিখছি, বাট আমার মনে হয় যে আপনারা অনেকেই মন খুলে বাঁচতে জানেন, এবং মন খুলে বাঁচতে পারাটা এটা একটা আর্টের পর্যায়ে চলে গেছে। তো যারা এটাকে আর্টিস্টিক ভাবে নিজের জীবন চালাতে ব্যবহার করছেন, তারা অবশ্যই মন খুলে বাঁচা নিয়ে আমাদের সাথে নানান রকম কথা বলতে আসবেন। সাথে নববর্ষের শুরুটা কেমন হলো এবং সাথে নিজের জীবন নিয়ে কি ভাবছেন সেগুলো সবই শুনতে চাই। একটা প্রশ্ন রেখে গেছিলাম, সেই প্রশ্নটা এসে করি, তারপরে বাকিদের কাছে যাব। সেটা হলো, ডক্টর শামীমা আপু, আপনি ঘুরেছেন 63 জেলা, ইতোমধ্যে একটা জেলা বাদ গেছে, সেটা কোন জেলা এবং সেই জেলায় কেন গেলেন না সেটা আমরা জানতে চাই। আচ্ছা, এটা খুবই একটা আসলে কেমন করে জানো আসলে এটা বাদ চলে গেছে। আমি আসলে আমার অফিস কাজের আমি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, এনজেন্ডার হেলথ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, জি। এই সবের থ্রুতে আসলে বিভিন্ন জেলায় আমার কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু কেমন করে যেন চাঁপাই নবাবগঞ্জ জেলাটা বাদ পড়ে গেছে, এবং প্রতি বছরই আমি ভাবি যে আমের সময় যাব, কিন্তু সেই আমের সময় পার হয়ে যাচ্ছে, আমি গত 8 বছরে আসলে যেতে পারছি না। দেখা যাক ইনশাল্লাহ যদি ওটা আমরা তাহলে এখন বাকেট লিস্টে বসে আছে। বাকেট ঠিক লিস্টে আছে। বসে আছে। আর হ্যাঁ। একটা হলেই কিন্তু হয়ে যায়, হয়ে বলা যায় যায়, যে হ্যাঁ। ঢাকার এমন কোনো যে বাংলাদেশের এমন কোনো জেলা নেই জেলা নাই যেখানে আমি যেখানে যাইনি। আমি যাই নাই, সেটাই আর কি। চমৎকার। এবং আমরা সবসময় দেখা যায় যে আমাদের বাকেট লিস্টে যেটা হয়, আপনি যদিও কাজের খাতিরে গেছেন, তারপর আমাদের বাকেট লিস্টে অনেক রকম বিদেশ থাকে, অথচ নিজের দেশকে ঘুরে দেখা হয় ঘুরে না। দেখা হয় না। তো হ্যাঁ। এই যে সৌভাগ্যটা আপনার হয়েছে পুরো দেশকে আনাচে কানাচে থেকে জানা, সেই বিষয়ে It's অবশ্যই amazing. একটা হ্যাঁ, হ্যাঁ, right. জানতে চাইবো একটু পরে। কিন্তু এখন যেটা জানতে চাই যে ইভেন্ট প্ল্যানিং, ডলি আপুর কাছে শুনতে চাই যে ইভেন্ট প্ল্যানিং আসলে এটা একটা বেশ কঠিন বিষয়, কিন্তু মানুষ মনে করেন যে ওরা একটা ইভেন্ট নামিয়ে দিচ্ছে, দেখা যায় যে সেখান থেকে তাদের কি পরিমাণ যেন একটা ইনকাম হচ্ছে, প্লাস একটা দেখা যায় যে না এর থেকেও কমে করে দেন, কিন্তু মানুষের রিকোয়ারমেন্ট কিন্তু কম না, মানুষ কিন্তু অনেক বড় বড় রিকোয়ারমেন্ট চায়। তো এই ক্ষেত্রে একটা জায়গা, একটা প্রজেক্ট যখন কমপ্লিট করেন, সেটা সবচেয়ে বড় স্ট্রাগল আসলে কোন দিকটা এখনো ফেস করেন সেটা একটু শুনতে চাই। সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে সময় নিয়ে এই কাজটা। অ্যাকচুয়ালি একটা ইভেন্ট অর্গানাইজ করা, এটা যে কোনো ইভেন্টই হতে পারে। সেটা হচ্ছে আমি বাসার কোনো প্রোগ্রাম কিংবা বাহিরের কোনো প্রোগ্রাম, যেমন এখন আমি তো ফেয়ার নিয়েই কাজ করছি। এইটা আমার অর্গানাইজ করতে আমার সময় লাগে প্রায় 2 থেকে 3 মাস। বিশাল সময়। বিশাল সময়, কারণ দেখা যাচ্ছে যে আমার এখানে একটা ভেন্যুর বিষয় আছে, একটা ভালো স্পেস না হলে পরিবেশটা ভালো লাগে না। ভেন্যুর বিষয় আছে, ভেন্যুটা যখন ঠিক করি তখন আমরা ডেটটা ঠিক করি। ডেটটা আমাদেরকে অ্যাটলিস্ট 2 মাস আগে ঠিক করতে হয়, কারণ সেখানে দেখা যাচ্ছে যে স্টলাররা, আমরা আসলে জানি না, আমাদের ফিক্সড কোনো স্টলার থাকে না। দেখা যাচ্ছে প্রত্যেকটা মানে ইভেন্টে আমরা নতুন নতুন স্টলারদের সাথে পরিচিত হই। তো আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন, অনেক সময় মাঝখানে দেখা যাচ্ছে 15 দিন চলে যাচ্ছে, কোনো স্টলার নক দিচ্ছে না যে আপু আমি ইভেন্ট করতে চাই কিংবা আপনাদের ফেয়ারে অংশগ্রহণ করতে চাই। তখন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 মাস সময় নিতে হয়, কারণ এটা তো ধর পেজের মাধ্যমে বলেন,
যে কোনো অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে বলেন, মার্কেটিংয়ের মাধ্যমে বলেন, সেটা আমাদের স্টলারদের দ্বার প্রান্তে পৌঁছাতে হয় যে এখানে অমুক জায়গায় একটা ফেয়ার অর্গানাইজ হচ্ছে, আপনারা কি করবেন কি না। সেটা হয়তো সরাসরি না হলেও যে কোনো মার্কেটিংয়ের মাধ্যমেই করতে হয় আর কি। তাহলে তো বেশ একটা সময় সাপেক্ষ হ্যাঁ, ব্যাপার, অনেক। এবং সাথে সাথে আরেকটা বিষয় থাকে যে 2 মাস আগে থেকে একটা ডেট ঠিক করে রেখেছেন। ওই সময় যে 2 মাস পরে এক্স্যাক্টলি ওই দিনটা যে ইভেন্ট বান্ধব থাকবে আপনি জানেনও না। না। হুট করে ঝড় যদি আসে, হুট করে হ্যাঁ, বৃষ্টি যদি আসে, তারপর আপনাকে ইভেন্ট ঠিকই করতে হবে। এটা বেশ একটু মানে কঠিন ব্যাপার। ইভেন্ট প্ল্যানিং যারা করেন, আমি নিজেও আসলে এই জিনিসটা ভাবছিলাম সবসময়। আমার নিজের বিয়ের ইভেন্ট পুরোটা আমি অর্গানাইজ করেছি। তো তখন আমার মনে হচ্ছিল যে ওই দিন যদি প্রচুর ঠান্ডা পড়ে তাহলে মানুষ কোথায় যাবে? আচ্ছা ওই দিন যদি প্রচুর গরম পড়ে তাহলে মানুষ কোথায় যাবে? তো এগুলো প্রচুর ভাবতে হয়। এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা যখন ডেট ফিক্সড করে ফেলি তখন আমাদের মাথায় একটাই চিন্তা থাকে, তখন কি হবে। যেমন পরিস্থিতি কখন কি হয়ে যায়, এখন যেহেতু মানে সারা পৃথিবীতেই অস্থিরতা চলছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই অস্থিরতা চলছে। সারা পৃথিবীতে চলছে বিধায় আমাদের দেশে হ্যাঁ, এসে সেটার effect প্রভাব হচ্ছে। পড়ছে। প্রভাব পড়ছে। তো তখন মনে হয় যে তখন কি হবে, কালকে একটা নিউজ শুনলাম, এর পরদিন কি হবে, আমরা কি এটা কি ঠিক মতো করতে পারবো কি না। মানে সেটাই, কারণ পুরো আমরা একটা অনিশ্চয়তার ভেতর দিয়ে হ্যাঁ, আসলে যেতে হয় একটা যারা এত ডেট বড় একটা ফিক্স প্ল্যানিং করা করেন। মানে একটা প্রমিস করা, একটা ডেট ফিক্স করা মানে স্টলারদের সাথে ভেন্যু যেখানে আমরা ভেন্যু ঠিক করছি তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট করা। সো এই জিনিসগুলো অনেক মাথায় রাখতে হয়। একদম। আবার রুবা আপুর কাছে আসতে চাই। রুবা আপু আবার এসে জানতে চাই যে রুবা স্মেক্স নিয়ে অনেকজন মানুষকে নিয়ে কাজ করছেন। তো এখন একটা অর্ডার কমপ্লিট করতে বা কোনো কারোর সাথে কোলাবোরেট করতে সবথেকে বেশি স্ট্রাগলটা আসলে কি ফেস করেন, এবং এই কাজটা যে আপনি পারবেন এই সাহসটা কি পরিবার থেকে কেউ জুগিয়েছিল কিনা? সাহস পরিবার থেকে আসলে প্রথমে তো স্ট্রাগলিং পিরিয়ডে তো কেউ সাপোর্টিভ হয় না। যখন আপনি একটা পজিশনে যাবেন, যখন একটা কাজ করে কারেজ নিয়ে নিজে আগাবেন, তখনই মানুষ আপনাকে সাপোর্ট করবে। সো আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে, যখন নিজে আগিয়েছি তখন মানুষ সাপোর্ট করেছে যে হ্যাঁ করো, বাট ওই যে রেসপন্সিবিলিটিগুলো এসে যায় ওগুলোকে কমপ্লিট করে আসতে হয়েছে। আর যে কাজগুলোর কথা বলছি, হ্যাঁ ও যখনই আমি কোনো প্রমিস, যেমন আপু বলছিল যে প্রমিস করা, একটা ইভেন্ট অর্গানাইজ করা, উনি যেমন ইভেন্টটাকে অর্গানাইজ করছে, আমার একটা ফুড ডেলিভারি করা, এটা একটা প্রমিসের ব্যাপার। সো আমি অবশ্যই সেই কাজটা নেই যে কাজটা আমি করতে পারবো ভালোভাবে, না হলে প্রমিসটা রেখে পরে নিজের ব্যবসার জন্য করে তারপরে প্রমিস ভঙ্গ করাটা আমার ব্যবসার মধ্যে যায় না, আমার মন্ত্রের মধ্যে যায় না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যেটুকু কাজ করব মন দিয়ে কাজ করব, রুবাস বিক্স যাতে মানুষের মনে গেঁথে থাকে, এই চেষ্টাটা সবসময় থাকে। বাহ, চমৎকার। তো সেই ক্ষেত্রে কাজের প্রয়োজনে আপনাকে ঘুরতে যেতে হয়েছে বা কোনো একটা এলাকার খাবার সম্পর্কে জানতে হয়েছে, এরকম কিছু হয়েছে কখনো? হ্যাঁ, আমার হচ্ছে দেশের মধ্যে কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে, দেশের বাইরেই বেশিরভাগ। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ফুডটাকে টেস্ট করে বাংলাদেশের মধ্যে ফিউশনের একটা যুগান্তকারী একটা পজিশন নিয়ে আসার চেষ্টা খুব ভালো করছি। করেছেন, কারণ যে দেশেই যাই না কেন সব খাবার মজা লাগে, কিন্তু বাঙালি মশলা যোগ না হলে মজা লাগে না। হ্যাঁ সেটাই, আমাদের দেশে অনেকেই আসলে আমরা ভাতে ভাতে বাঙালি, আমরা সবসময় মাছ ভাত মুরগি মাংস এটা আমাদের নিজস্ব টেস্টগুলো খুঁজে পেতে চাই। সো যখন বাইরে কেউ যায় আমরাও ফেস করি, যেটা বাইরে গিয়ে বাঙালি ফুড খুঁজি, পাই না। আর যাতে বিদেশি যেই ফুডগুলো আছে ওগুলোতে যাতে আমাদের ফুডগুলো খেয়ে মানুষ ওরাও ইমপ্রেস হয় যে বাংলাদেশের ফুডের মধ্যেও একটা টেস্ট আছে, প্লাস হচ্ছে বিদেশি ফুডগুলোর মধ্যে যে আমাদের বাংলাদেশি টাচ দেওয়া যায় সেইটাও আমি ট্রাই করছি, যাতে আমি ওইভাবেই রিপ্রেজেন্ট করতে পারি আমার দেশটাকে, যে আমি দুই পক্ষ হয়েই কাজ করতে পারবো। খুব ভালো, খুবই ভালো। শামীমা আপুর কাছে জানতে চাই, আপু যেহেতু এত জায়গা ঘুরেছেন, এত জায়গায় ঘুরতে ঘুরতে আসলে কোন জেলাটা আপনার মনে হয়েছে যে একেবারে মনোমুগ্ধকর, বা যেখানে গেলে আপনার মনে হয়েছে যে না আমি যে ডাক্তারির কারণে আসি বা খুব ব্যস্ততার কারণেই আসি না কেন, এই যে আমি ঘুরতে পারলাম আমার মনটাই ভরে গেল, এমন কোনো জায়গা আছে? মানে আমার 63 ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো বান্দরবন। বাহ, আমার প্রিয় জায়গা। মানে আই লাভ পাহাড়, এবং পাহাড়ের সাথে বান্দরবনের একটা জায়গা আছে আর কি, লামা যে জায়গাটা, সেখান থেকে বঙ্গোপসাগরও দেখা যায়, অ্যান্ড দ্যাট ওয়াজ
রিয়েলি অ্যামেজিং। না, লামা খুবই সুন্দর এবং লামাতে Right. গেলে মাঝে মাঝে আমি যখন লামাতে দাঁড়িয়েছিলাম তখন আমার যেটা মনে হয়েছে যে আসলে কি আমি বেঁচে আছি, কারণ এখান থেকে কি যেটা দেখছি এটা কিন্তু নৈসর্গিক ছবিতে দৃশ্য না? আসে না, তাই না? একদম Heaven. অশরীরী অদ্ভুত একটা অনুভূতি হয়। অনুভূতি আসে, সাথে জি। আপনি ক্যামেরা খুলে যদি একটা ছবি তুলতে যান আপনার মনে হবে যে না, ক্যামেরা কোনো জাস্টিস করছে না, আপনি চোখ দিয়ে যা দেখছেন সেটা শুধু চোখ দিয়েই দেখা হ্যাঁ, সম্ভব। কিন্তু কাজের সুবাদে সেখানে আবার কিন্তু অনেক ধরনের মানে দুঃখজনক ঘটনাও আসলে দেখা যায়, বিশেষ করে যেমন ধরেন মিনস্ট্রুয়াল হাইজিন বা হচ্ছে মাতৃ স্বাস্থ্য বা শিশু স্বাস্থ্য, এমন দূরে দূরে এমন দুর্গম দুর্গম এরিয়ায় হচ্ছে আপনার এই জায়গাগুলো, মানে হাসপাতাল থেকে এত দূরে। আমি একটা কেস পেয়েছিলাম হ্যান্ড প্রোলাপস, এটা হয়তো আপনারা বুঝছেন কিনা আমি জানি না, মানে মাথা বের হওয়ার কথা, হাত বের হয়ে গেছে। হ্যাঁ, তো যে কোনো কারণেই হোক তাকে আর কি পরবর্তীতে রক্ষা করা গেছে, মানে মা বাচ্চা দুইজনে সুস্থ ছিল, সেটা একটা আলহামদুলিল্লাহ। তারপরে মিনস্ট্রুয়াল হাইজিন নিয়ে যেটা আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে মাম্বেল বাংলাদেশে প্রথম মিনস্ট্রুয়াল কাপ শুরু করে, যেটা হচ্ছে এখনো মিথস যে মিনস্ট্রুয়াল কাপ, এবং অনেক নারী এটা নিয়ে আসলে স্বাচ্ছন্দ্য বোধ স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি করবেন না করবেন সেই না, right. ভাবনাতেই আটকে থাকেন, তারা কিন্তু- কখনো ফিজিক্যালি এটা ট্রাইও করেন না। জি, যারা ব্যবহার করেছে দে সেড ইট ইজ অ্যামেজিং, বিকজ আপনার মনেই হবে না যে আপনি একটা কিছু ব্যবহার করছেন। আর মানে আমি বান্দরবন থেকে এটা আনলাম এই জন্য, ওখানে এমনও এখনো অবস্থা আছে যে তারা এখনো প্যাডটা পর্যন্ত ইউজ করে না, কাপড়ও ইউজ করে না। ওই কয়দিন তারা হয়তো আলাদাই থাকছে বা হচ্ছে কোনো না কোনোভাবে তারা ঝিরি বলে, তারা সেই পানিতে দাঁড়িয়ে থাকে যাতে কিছুটা সময় পার হয়ে যায়। সো এই ধরনের ব্যাপারগুলো আমি এটা তখন পেয়েছিলাম, এটা বেশ আগের ঘটনা, 8-10 বছর আগের ঘটনা। এখন হয়তো উন্নত হয়েছে কিনা, কিন্তু এখন আমি দেখছি যে মানে এখনো মেনস্ট্রুয়াল কাপ প্রত্যন্ত নিয়ে, অঞ্চলে এটা এখনো আছে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি রাইট, এরকম এবং ঘটনা আছে। মেনস্ট্রুয়াল কাপ নিয়ে এখন পর্যন্ত এই মিসকনসেপশন আসলে যায়নি। মেনস্ট্রুয়াল হাইজিন আপনি চিন্তা করেন, আমাদের সময় যখন আমাদের স্কুলে পড়তাম আমরা বাথরুমে যেতেই ভয় পেতাম, এত নোংরা বা এত এত মানে যাওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে পাবলিক টয়লেট বলেন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, একটা মেয়ের জন্য ট্রাভেল করাটা যে কত কঠিন, তাই না? এই যে অনেক কিছু ভেবে প্রিপারেশন নিয়ে তারপরে একটা তারপরে যেতে ট্রাভেলিং হচ্ছে। প্ল্যান করতে তারপরে হয়। ইউটিআই এর প্রকোপটা মেয়েদের মধ্যে অনেক বেশি। ইউটিআই মানে হচ্ছে এবং ইউটিআই যে কি দিয়ে হয় এটাই অনেকে জানেনই না, অনেকেই ভাবেন যে ব্যথা করছে এখন ওষুধ খেতে হবে, কিন্তু right. তার আগে যে কি কি ছোট ছোট কারণে তার ইউটিআইটা হচ্ছে এটা হ্যাঁ, তিনি জানেনই না। সেইটাই বলছি যে তারপরে এই যে কয়েকদিন আগে যে বাস পানিতে পড়ে গেল, সবাই বলছে নেমে দাঁড়াবে না, দাঁড়ালো না কেন? আসলে দাঁড়াবে কোথায়? দাঁড়ালে আপনি যে শুধু দাঁড়ালেই যে আপনি রক্ষা পাবেন তাও না। আরেকটা কথা এটার সাথে এসে যায় যে বাইরে দাঁড়ালে আপনি যে অ্যাবিউজের শিকার হবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এবং আমরা এখানে যে ধরেন 4 জন মানুষ বসে আছি, দেখা যাবে আমাদেরই একটা ছবি দিলে দেখা যাবে নিচে 1000টা কমেন্ট আসছে যে কাজকাম বাদ দিয়ে এখানে বসে আছি, কিংবা সেলিব্রিটি বলেন, ফুটবলার বলেন, তাদেরও কমেন্টের কোনো শেষ নাই। তো এই যে মাম্বেল বলছিলাম আমরা যে আমরা মিথস এবং যেখানে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে সেইগুলো নিয়ে কাজ করছি। তো আমাদের আরেকটা ইনিশিয়েটিভ আছে আলো, যেটা আমরা ডিজিটাল অ্যাবিউজের এগেনস্টে মানে ডিজিটাল অ্যাবিউজ থেকে কিভাবে প্রতিরোধ করা যায় বা কিভাবে আমরা প্রতিরক্ষা পাবো বা কি ধরনের ডিজিটাল সেই অ্যাবিউজ ধরনের আছে, এডুকেশন নিয়ে আপনারা কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, সেই ধরনের জিনিস নিয়ে মানে বাংলাদেশ পুলিশের সাথে আমরা কোলাবোরেশনে একটা ট্রেনিং প্যাকেজ আর কি ডেভেলপ করেছি, যা এবং ইতিমধ্যে আমরা অনেকগুলা স্কুলে মানে 9-10 এর মেয়েদের এবং নারী উদ্যোক্তাদের বেশ কিছু ট্রেনিংও দিয়েছি, এবং সেটার রেজাল্ট মানে সেটার যদি বলেন যে মানে আমাদের আগ্রহ আসলেই অনেক ভালো, মানে চমৎকার। অনেক বেশি আরেকটা পাচ্ছি। বিরতির সময় হয়ে গেছে, এসে আরো আচ্ছা, কথা বলছি জি। অবশ্যই। বিরতি থেকে ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, আপনারাও চলে আসবেন এই ফাঁকেই, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
মন খুলে বাঁচতে আসলে কি লাগে? মন খুলে বাঁচতে কি অনেক 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 বেশি ঐশ্বর্য প্রয়োজন কিনা? সেটা নিয়ে অনেকের ভাবনা আসে, আমারও আসে। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করেছি, অনেকেই বলেছেন যে ছোটখাটো খুশির দিনগুলো উদযাপন করতে পারলে বা আশেপাশে প্রিয় মানুষকে কাছে পেলেই নাকি মন খুলে বাঁচাটা অনেক সহজ হয়ে যায়। তো সেটাও আপনি ভাবেন কিনা, বা মন খুলে বাঁচার মূল উপকরণগুলো কি কি, সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে চলেই আসতে পারেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। মন খুলে বাঁচা শিখছি, সেটা বুঝতেই পেরেছেন। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো তোমার আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন দ্রুত তার সাথে। এখন ডলি আপুর কাছে আসতে চাই, জানতে চাই যে এত মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা কাজ করেন, তো সেই ক্ষেত্রে নিজের জন্য সময়টা কখন পান এবং নিজের মন খুলে বাঁচা কি হয় সেটা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই হয়। আসলে কোনো কিছু করার ইচ্ছা থাকলে আপনি সব কিছু ম্যানেজ করেই করতে পারবেন। আমার ফ্যামিলি আছে, আমার একটা বাচ্চা আছে, আমার মানে দেখা যাচ্ছে যে সব কিছু গুছিয়ে আমি যে এই কাজটা করছি, ইভেন্টের যে কাজটা করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মতোই করতে পারি। হ্যাঁ, স্ট্রাগল করতে হয় না, সাফারিং করতে হয় না, এমন কিন্তু না, করতে হয়, কিন্তু সেগুলোকে ম্যানেজ করতে হয়। মানে আসলে সুন্দরভাবে ম্যানেজ করে আমরা ওখান থেকে চলে আসাটাই তো জীবনের সুন্দর একটা বিষয়। একদম। তো আপু যেমন 63 জেলা ঘুরেছেন, আপনার ঘুরতে যাওয়ার সময় হয় কিনা, বা ঢাকার বাইরে, দেশের আশেপাশে বা দেশের বাইরে কোনো রকম প্ল্যানিং করা হয়েছে কিনা ইভেন্টস, এবং সেই সব নানান জায়গায় ঘুরতে যেতে কেমন লাগে যদি যাওয়া হয় তো? অ্যাকচুয়ালি এই যে আমি বলি, আমি যেহেতু মানে প্ল্যানিং ড্রিমস, হ্যাঁ, আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে প্ল্যানিং ড্রিমস। আমার অ্যাকচুয়ালি মানে ঘুরতে যে যাব এটা প্ল্যানিং করে কখনোই হয় না, হুট করে চলে হ্যাঁ, যাওয়া হুট হয়। করেই মানে যাওয়া হয়। আর দেখা যাচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশের মধ্যে ঘোরা হয়েছে, কয়েকটা জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু হ্যাঁ, আমার 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 খুব ইচ্ছা আছে যে প্ল্যানিং ড্রিমসের যে ইভেন্ট অর্গানাইজার, যে আমরা অর্গানাইজেশন করি শুধুমাত্র ঢাকায় না, সেটা আমরা মানে বাংলাদেশের সব জায়গায় আমার করার ইচ্ছা আছে। যেমন চিটং, কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা, তো কুমিল্লাতে করার একটা ইচ্ছা আছে। তো সামনে দেখা যাক কি হয়। আস্তে আস্তে যেহেতু ইভেন্টের অর্গানাইজিংগুলো সম্প্রসারিত হচ্ছে, এবং সম্প্রসারিত হওয়ার কারণে যেহেতু ঢাকা ছাড়িয়েও আমরা নানান জায়গায় এগুলো অর্গানাইজ করতে পারছি, আমার মনে হয় যে আর কোনো জেলাই বাকি থাকবে না যেখানে আসলে ইভেন্টগুলো আমরা নিয়ে যেতে পারবো, এবং সবাই আস্তে আস্তে এই যে উন্নতভাবে একটা এক্সিবিশন কালচারের সাথে পরিচিত হবে, এটাই আসলে চমৎকার হবে। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন, চলুন একটু জুমে কথা বলে আসি। মিষ্টি আপু কার সাথে যেন কথা বলছে, তাকে কি ডাকবো? হ্যাঁ, ডাকি। মিষ্টি আপু, একটু মিষ্টি করে মন খুলে বাঁচা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। আপু অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। কেমন আছে অহনা আপু? নিশ্চয়ই ভালো। খুব ভালো আছি, অহনা সাথে আপু? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ আপু, অনেক শুভেচ্ছা তোমাকে আপু। মন খুলে বাঁচতেই হবে, কোনো অল্টারনেটের কোনো উপায় নাই। যেভাবে হোক, যুদ্ধ করে হোক, প্রতিবাদ করে হোক, মন খুলে বাঁচতে হবে। জীবন আমার, সুন্দর করার দায়িত্ব আমার। মনটা খুলে না বাঁচলে তো নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে। আর মন খুলে বাঁচার জন্য সুন্দর মন লাগবে, সুন্দরভাবে কথা বলতে হবে, চোখটাকে সুন্দর করে হবে মানুষকে সুন্দর চোখে দেখার জন্য। নিজে তখন সুন্দরভাবে সবার সাথে কথা বলবো, মন খুলে কথা বলবো, জীবনটা উপভোগ করব মন খুলে, তাই না হন আপু? একদম আর একদম। বৈশাখের একটু শুভেচ্ছা বলি। হ্যাঁ বলবো হ্যাঁ, নাকি? অবশ্যই অবশ্যই। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে পুকুর তলায় প্রেমের একটা গান শোনাবো। পাখিরা ডাকিবে, মনে রং লাগবে, পাখিরা ডাকিবে, মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন করে খাবো, প্রেমের একটা গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে পুকুর তলায় প্রেমের একটা গান শোনাবো। বাহ! ধন্যবাদ। চমৎকার চমৎকার। আমি খুব আশা করছিলাম যে একটা বৈশাখের গান শুনবো, এবং আপনি যখন বলছিলেন বৈশাখের শুভেচ্ছা জানাবেন, আমি মনে মনে এই গানটা গাচ্ছিলাম, কিভাবে যেন মিলে গেল। এটা খুব মজার। কালকে থেকে এই গানটাই কেন যেন মাথায় খুব ঘুরছে বৈশাখের বিকেল বেলায়। এই বেলায় একটু পরমা আপুর কাছে আসতে চাই। পরমা আপু, আমাদেরকে একটু শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শুভ আপু, সন্ধ্যা। কেমন আছেন? ভালো মন্দে সবটুকু মিলিয়ে মিশিয়ে আছি। তবে তবে সবচেয়ে বড় কথা হলো
আমরা প্রত্যেক দিন এক একভাবে লড়াই করে যাচ্ছি এবং দিনের লড়াই শেষ হচ্ছে না। এই বয়সেও লড়াই করে যাচ্ছি, লড়াই চলছে, লড়াই চলবে, এটাই শুধু বারবার মনে আসে। আমি অন্য কিছু বলতে পারছি না, কারণ আমি মনে হয় বেঁচে আছি শুধু লড়াই করে। এইটা আমার মনের সারাক্ষণ দোলা দেয় এবং আসে। এবং মিষ্টি আপুকে বলছি, মিষ্টি আপুকে অনেক দিন দেখি না। মিষ্টি নেলি আপুকে আপু অনেকদিন দেখা যাচ্ছে না, তাকে আবার আমরা জোর করে নিয়ে আসবো, শোয়ের আগে ফোন দিয়ে নিয়ে আসবো, আপনি টেনশন করেন না। অনেক ধন্যবাদ পরমা আপু, আপনিও থাকবেন আমাদের সাথে। লড়াই করেও যে দিন শেষে আপনার হাসি মুখটা দেখতে পাই, এটা আমাদের জন্য অনেক বড় সার্থকতা। লড়াই তো জীবনের অংশ, এটাকে মেনেই নিয়েছেন, সাথে লড়াইয়ের পরও যে সুন্দর করে বেঁচে থাকছেন এবং থাকবেন, এটাই প্রত্যাশা। আপু অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপুর কাছে আসতে চাই, তার কাছে এসে জানতে চাই, আপু বৈশাখ কেমন উদযাপন করলেন? মন খুলে কি বাঁচলেন বৈশাখটায়? হ্যাঁ আপু, এবার বৈশাখটা খুব ভালো গেছে আমার। কারণ এবার আমি বৈশাখটা ঢাকায় করেছি। মেয়েকে একদম বলিনি যে ঢাকায় যাব বৈশাখের দিন, পয়লা বৈশাখে। একদম না বলেই চলে গেছি সকালে। মেয়েকে হোস্টেল থেকে ডাক দিলাম যে এসে দেখো জানলা দিয়ে দেখো। মেয়ে তো দেখে একেবারে অবাক, কি অবস্থা! এসে একদম জড়িয়ে ধরলো। আবার এই বৈশাখটা একদম খুব ঘুরলাম সারাদিন বাহ, ঘুরে একেবারে আবার রাতে 12টায় রওনা দিলাম চিটংয়ে। খুব কি মজা করেছিলাম সুন্দর, কি মেয়েদের নিয়ে, সুন্দর। মেয়ে বাবার সাথে। ওদিনই ঢাকায় ছিলাম এবার বৈশাখে। খুব ভালো একটা গেছে একটা এবার বৈশাখটা। পরিপূর্ণ বৈশাখ হয়েছে আপনার, তেমনই মনে হচ্ছে। আমরা আসবো মমি আপুর কাছে, খানিক বাদেই চলে আসছি রুবা আপুর কাছে, একটু আসতে চাই এই পর্যায়ে। তার কাছে এসে যেটা জানতে চাই সেটা হলো যে, ওই যে মন খুলে বাঁচা নিয়ে যেহেতু কথা বলছি, আপনার কি মনে হয় মন খুলে বাঁচতে আসলে কি কি প্রয়োজন, বা আপনার জন্য যদি মন খুলে বাঁচাকে আমি বলি সংজ্ঞায়িত যদি করতে হয়, তাহলে আপনার জন্য মন খুলে বাঁচাটা আসলে কি? মন খুলে বাঁচার বলতে হচ্ছে নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরে থাকা। এটাই আমার কাছে মনে হয় যে নিজের স্বপ্নটাকে নিয়ে যদি বাঁচতে শেখা যায়, তাহলে রাস্তাটা অটোমেটিক্যালি হয়ে যায়। এবং সেখান থেকে আমরা নিজে যেমন স্বপ্ন দেখি, আরেকজনকেও স্বপ্ন দেখাতে পারি। এবং আমার যেই সার্থকতাটা আছে, সেটা থেকে যখন মানুষ শেখে, তখন তারাও মন খুলে বাঁচতে চায় যে হ্যাঁ, ও যদি পারে তাহলে বিভিন্ন বাইন্ডিংস আসবে, বিভিন্ন প্রবলেম আসবে। সেখান থেকে নিজের ইয়েটাকে, শখটাকে প্রায়োরিটি দিলেই মন খুলে বাঁচাটা আমার কাছে সংজ্ঞায়িত করা। বাহ, চমৎকার চমৎকার। এবার একটু মমি আপুর কাছে আসি। মমি আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে মন খুলে বাঁচতে পারলেন কিনা, বৈশাখ কেমন গেল, সেগুলো একটু শুনতে চাই। ধন্যবাদ আপু। তার আগে বলি যে আপু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, একদম বৈশাখী সাজে অন্যরকম লাগছে। আমি আর বৈশাখের দিন বেশি স্টুডিওর বৈশাখী আপুদেরকে সাজতে পারিনি, এই জন্য ধন্যবাদ। আজকে সাজলাম। অপূর্ব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ, আপু। থ্যাংক ইউ আপু। যাকে বলে বাংলা ভাষায় বলছি আমি, অপূর্ব সুন্দর। বাহ, আর থ্যাংক ইউ। আর আপনার আজকে বৈশাখ নিয়ে বিষয়টা বলেন। অনেক সুন্দর যে মন খুলে বাঁচো। জি। আর বৈশাখটা অনেক সুন্দর গিয়েছে আপু। আমি একজন উদ্যোক্তা, এই জন্য আমি ওইভাবে বাইরে বের হই না। দেখা যায় আমার ঘরেতেই উৎসব চলে, একদম সারাদিন উৎসব মুখর পরিবেশ ছিল, একটা অন্যরকম ফিলিংস যাকে বলে আপু। বাহ, যারা যারা এসেছিল সবাই মিলে অনেক আনন্দ করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, সবকিছু মিলে অন্যরকম একটা অনুভূতি হয়েছে এবার আপু। বাহ, বৈশাখী আনন্দ যাকে বাহ, বলে। চমৎকার। আর আমাদের সকলেরই উচিত নিজের স্বপ্ন পূরণ করা এবং মন খুলে বাঁচা এবং অন্যকে উৎসাহিত করা আপু। খুবই মানে চমৎকার। এবং আজকের আপনার বিষয়টা পেছনে যে ডলটা আছে ওটা তো রিয়েলিস্টিক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে উনি এতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছেন, উনি নড়ছেন না কেন। পরে বুঝলাম যে আপনার বাসায় তো একটা ডামি থাকার কথা। না, বেশ, ওকে একটা নাম দেয়া লাগবে, ওকে নাম দিয়ে পাশে বসিয়ে রাখবেন, তাহলে আরো ভালো লাগবে। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে অল্প সময় পেলেও গল্প হবে অবশ্যই। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। মন খুলে বাঁচা যেন মাত্র শেখা শুরু করেছিলাম, ঠিক সেই সময় বিদায় বেলা একেবারেই ঘনিয়ে এসেছে। এবং বিদায় বলা আমার জন্য সবসময় একটু কঠিন, কারণ আড্ডাটা ঠিক তখনই জমে ওঠে যখন বিদায় বলবো বলবো এমন সময়টা আসে। আমাদের সাথে স্টুডিওতে 3জন বন্ধু তো আছেনই, সাথে আমাদের জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। আগে তাদের সাথে কথা বলে এসে স্টুডিওতে আবার ফেরত আসবো। তরু আপাকে অনেকদিন পরে পেলাম। আপা কেমন আছেন? এবং মন খুলে বাঁচা নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই অবশ্যই। আমি আসলে অনেকক্ষণ পরে ট্রাই করে যুক্ত হলাম, বাহ, তো আমি জানি না পুরা মানে বিষয়টা কি ছিল।
আমাদের একটু মন আজকের খুলে বিষয়টা কথা হলো বলো। মন খুলে বাঁচার বিষয়। তবে আপনার জন্য একটু যেহেতু মাত্রই ও যুক্ত আচ্ছা। হয়েছেন, আমি একদম খুব সহজে জানতে চাই যে এবারকার বৈশাখ আপনি কেমন করে উদযাপন করলেন? ও আলহামদুলিল্লাহ, এবার বৈশাখটা আমার জন্য খুব ভালো ছিল। বাহ! আমি হলো আমাদের মানে গাইবান্ধায় খুব জোরে সোরে এটা একটা খুব মানে বলা যায় যে খুব জাঁকজমক ভাবে এটা সেলিব্রেট করে। তো আমি সকালবেলা উঠে আমাকে দাওয়াত দিয়েছিল মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজে। ওখানে আমার কলিগরা ছিল। জমছে এখানে, বাহ! চিড়া দই পান্তার আয়োজন ছিল, খুব মজা করেছি। বাহ! এটাই তো খুবই মন মজা খুলে লেগেছিল, বাঁচা। আপনি সারাটা দিন দেখেন আপনি মজা টপিক কেটেছে। জানেন না কিন্তু তারপরেও আপনি মন খুলে বাঁচার গল্পটা বলে দিয়েছেন। ওইটাই জানার ছিল। অনেক ধন্যবাদ তরু আপু। এদিকে ফারহানা নার্গিস আপু আছে। আমি জানতে চাই আপু পান্তা ইলিশ খেয়েছেন কিনা? আমি পান্তা খেয়েছি, আলু ভর্তা খেয়েছি, আর যেন কি খেলাম? লেবু খেয়েছি। এইটুকুতেই শেষ। আমি মাছ খাই না। তো এইজন্য আপনারা পান্তা ইলিশ কে, কে খেয়েছেন? একটু হাত তোলেন। আপু এই যে আপনি ইয়ে করেন, আপনার ভয়েস শোনা যাচ্ছে না। ফারহানা নার্গিস আপু। আবার হ্যাঁ, এখন বলুন। এবার শোনা যাচ্ছে? এবার হুম। আচ্ছা আপু, আপু, আমি পান্তা ইলিশ এগুলো খাই নাই, মাঝে মাঝে খাই, কিন্তু এই সময় খাই নাই। আমি পোলাও খাইছি, কারণ ভালো দিনে ভালো কথাবার্তা ভালো কিছু তিনটা যেন আমার শুরু হয়। কারণ সবাই তো এটা খায়, আর হুম পোলাওটাও হুম সবাই হুম। খায়। একটু ভালো খাবার দাওয়া, একটু বিশেষ বিশেষ মুহূর্তগুলো। আর পান্তা ইলিশ তো ধরেন গরমে চোটে খেতেই হয় মাঝে মাঝেই, এটা নিজের শরীরের জন্য পক্ষেও ভালো। এটাই আর কি, সবাই মন না না, খুলে মাছ বাঁচেন অত সবার বেশি মতন করে। গুরুত্বপূর্ণ না। পান্তা যদি সকালবেলা প্রতিদিন খাওয়া যায় তাতে নাকি বেশ একটা গাট হেলথ ভালো হয়। তো সেই ক্ষেত্রে মাছ ভাজা করলে সেটা কতটুকু স্বাস্থ্যকর হয় আমি জানি না, তবে পান্তার সাথে বিভিন্ন সবজি মিশিয়ে মিশিয়ে আমি খাই, আমার সকালে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার পোলাওয়ের সাথে মাছ ভাজা ছিল, কিন্তু হুম হুম হচ্ছে হুম। পান্তা এমনি আমি মানে আলু ভর্তা যেটা বলেন, সরষের তেল কাঁচামরিচ পেঁয়াজ, ওটা দিয়ে বেশি অনেক পছন্দ মজা, করি। আইডিয়াল হ্যাঁ, একদম। খুবই ভালো। এদিকে নিচে আমাদের সাথে নাম লেখা নেই, তবে হলুদ কাপড় পরে একজন আমাদের বন্ধু নতুন যুক্ত হয়েছেন। তিনি একটু আনমিউট করবেন আগে, তার ভলিউমটা আনমিউট করবেন, তারপরে আমরা কথা বলবো। একটু আনমিউট করবেন। ওপ্পো ফোন থেকে যুক্ত হয়েছেন যিনি, চশমা পরিহিতা এক আপু যুক্ত হয়েছেন। তিনি কি আনমিউট করতে পারবেন? আমাদের সাথে জুমে একজন বন্ধু, নতুন বন্ধু যুক্ত হয়েছেন। তিনি আনমিউট করে কথা বলবেন। জি, আমি জানতে চাই আপনার কাছে যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনার নাম এটাও জানতে চাই। আমি ইসরাত, ভুলে গেছেন? আপু দেখা যাচ্ছে না। আমি ইসরাত। আপু আপনার ক্যামেরার অ্যাঙ্গেল থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, আপনার ফেসের নিচের অংশ দেখা যাচ্ছে। ও লাইটের মধ্যে বেশি করছে। এবার দেখা যাচ্ছে? জি, আপনার কাছ থেকেও জানতে চাই বৈশাখ কেমন কাটালেন। বৈশাখ, হ্যাঁ ভালোই কেটেছে। আমরা বিকেল বেলা, সারাদিন তো সকাল থেকে বের হতে পারিনি। বিকেল বেলা বেরিয়ে আপনার ওই এতে গেলাম, কি বলে, চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে গেলাম, ওখানে একটু গান শুনলাম। খুব ভালো আপু। পরবর্তীতে আপনি টেলিভিশনের ভলিউমটা একেবারে বন্ধ করে তারপরে যুক্ত হবেন। নিজের ক্যামেরাটা একটা জায়গায় রাখবেন। ক্যামেরাটা সবসময় বাকিদের মতো আড়াআড়ি করে স্থাপন করবেন, যে কোনো একটা স্টেবল জায়গায়, যেমন একটা টেবিলে বা যে কোনো একটা জায়গায় ক্যামেরাটাকে রাখবেন। তার সামনে দূরে সুন্দর করে বসে তারপরে আমাদের সাথে যুক্ত হবেন। দেখবেন যে আপনি খুব স্বাচ্ছন্দ্যে আমাদের সাথে আলাপ করতে পারছেন। অনেক ধন্যবাদ আপু। এবার একটু স্টুডিওতে ফিরে আসি। স্টুডিওতে ফিরে এসে জানতে চাই যেটা, যে ডলি আপুর কাছ থেকেই শুনবো। হ্যাঁ শুনি। সেটা হলো যে এই যে সামনের দিনে আপনার প্ল্যানিং ড্রিম নিয়ে আর কি স্বপ্ন আছে যেটা বাস্তবায়ন করা বাকি? সামনের দিনে এটা তো অবশ্যই। এখন আমি প্রথম যেদিন মানে মেলা অর্গানাইজ করি, তখন এটা খুবই ছোট ছিল। 28টা স্টল নিয়ে আমি শুরু করি। তারপরে যখন করি 35টা, তারপরে যখন করি 40টা। এবার যখন লাস্ট এই বৈশাখী উপলক্ষে আমাদের ফেয়ার ছিল, সেখানেও প্রায়
40+ এরকম ছিল। তো আস্তে আস্তে মনে হচ্ছে যে আরো করব, আরো বড় পরিসরে, আরো বড় স্পেসে, কোনো একটা সময় খোলা জায়গায় করব, কিংবা কোনো একটা সময় চিনমৈত্রী বলে। শীতকালে করবেন খোলা জায়গায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে এই তো স্বপ্ন আস্তে আস্তে আরো বড় হোক, সেখানে আমরাও বেড়াতে আসবো অবশ্যই, এখন থেকে যেহেতু চেনা জানা ইনশাআল্লাহ। হয়ে গেল। আসতে চাই ডক্টর শামীমা আপুর কাছে, যেহেতু মাম্বল নিয়ে আছেন এবং এমনই একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন যে মানুষ যাতে আর মাম্বল না করে, নো মোর মাম্বল যেটা বলছিলেন, রাইট। তো কোন সমস্যাগুলো সামনের দিন আপনার মনে হয় যে এইগুলো আমরা এখনো কভার করতে পারিনি, এগুলো নিয়ে অবশ্যই কাজ করতে চাই? আচ্ছা, আমাদের একটা ইনিশিয়েটিভ তো আমি আপনাকে বললাম, ডিজিটাল অ্যাবিউজ নিয়ে কাজ করছি। আরেকটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেনদের আর কি 3 থেকে 14 বছর বয়সী যে শিশুরা আছে তাদের হেলথ স্ক্রিনিং করা। আপনি দেখবেন যে ইদানিংকালে বাচ্চাদের স্কুলে গেলে মোটা মোটা চশমা পড়ছে, বা হচ্ছে শহরের স্কুলে দেখবেন যে ওবেসিটি অনেক বেশি, গ্রামের স্কুলে দেখবেন স্টান্টিং অনেক বেশি। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি যে হলো স্ক্রিনিং করার জন্য, মাথা থেকে পা পর্যন্ত তার নাক কান গলা ওরাল হেলথ কেমন আছে সেগুলো দেখার জন্য আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্কুলে গিয়ে এইগুলো স্ক্রিনিং করেন। এবং সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে যে আজকের কর্মজীবী মা বাবারা এই স্ক্রিনিংয়ের রিপোর্টটা খুব দ্রুত ডিজিটাল অ্যাপের মাধ্যমে তাদের বাসায় বসেই পেয়ে যাচ্ছেন। তো এই কাজটা করছি। এবং আপনি যেটা বললেন যে মন খুলে বাঁচার কথা বললেন, মানে একটা স্যাড নিউজ যেটা আমরা 2023 সালের একটা মানে স্টাডিতে পাওয়া গেছে, 512 জন 7 থেকে 13 বছরের শিশুরা সুইসাইড করেছে। তো সেই জায়গাটা নিয়েও আমরা কাজ করছি যে শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট বা মানসিক স্বাস্থ্য নিয়েও যেন আগে থেকে যদি আমরা স্ক্রিনিং করে ধরতে পারি, তাহলে আসলে এই জিনিসগুলা থেকে একেবারেই মোটামুটিভাবে পুরোপুরি রিভার্স করা সম্ভব। তো মন খুলে বাঁচার জন্য আসলে খুব সাহস দরকার, মানে সচেতন হতে হবে, সুস্থ থাকতে হবে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে। অনেক তাহলেই মন খুলে ওয়ার্কিং ফর আ ভেরি নোবেল কজ, এবং এটা নিয়ে যে আপনি কাজ করছেন, যেমন আমরা বিরতিতে কথা বলছিলাম যে আপনার বেশিরভাগ কাজ কেন যেন স্যাড হয়ে যায়, কিন্তু আপনার স্যাড হয়েই যায় এই কারণ আপনি ওই স্যাডনেসটাকে নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছেন। তো আমার মনে হয় যে এখন আপাতত আমরা স্যাড নিউজগুলো শুনছি, কিন্তু আপনাদের মতো মানুষরা আরো এগিয়ে আসলে এই স্যাডনেস বা এই দুঃখ কমে যাবে সামনের দিনে, এবং আরো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। রুবা আপুর কাছে আসতে চাই, সামনের দিনের স্বপ্ন, সামনের দিনে রুবাস মিক্সকে কোথায় দেখতে চান? অবভিয়াসলি ইন্টারন্যাশনাল লেভেলে একটা কাজ করার ইচ্ছে তো আছেই। আর আমি কিন্তু প্রথমেই বলেছি বিভিন্ন ফাউন্ডেশনের সাথে অ্যাড আছি, বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন, সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ওমেন্স কুলিনারি, বিভিন্ন ইয়েতে আমি আছি। বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনে আছি আমি হচ্ছে কি মেম্বার হিসেবে, এবং ওখানে কোঅর্ডিনেট করছি। সো এগুলো সাথে নিয়ে আমি চাচ্ছি যে আমার সাথে যারা নতুন নতুন শেফ এই প্রফেশনে আসছে তাদেরকে নিয়ে ইন ফিউচারে কাজ করব, আর তাদের এই যে নতুন করে স্বপ্ন বাঁচার বা মন খুলে বাঁচার স্বপ্নটা আমি দেখাবো, যে আমিও অনেক প্রবলেম ফেস করে এসেছি আর ফেস করছিও স্টিল নাও। কারণ একটা ওমেন এম্পাওয়ারমেন্ট দাঁড়া করতে হলে অনেক কিছু বাদ দিয়ে অনেক কিছু পিছনে ফেলে আসতে হয়, সামনে অনেক প্রবলেম থাকবে, পিছনে অনেক কিছু ছিল, সব কিছু নিয়ে আমাদের আগাতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা মেয়ে, সো আমরা পরিবারকে নিয়ে বাঁচতে পারি, আমরা পৃথিবী সব কিছুই করতে পারি একেবারেই। এবং আমি যেটা ভাবিও যে অনেকে মনে করেন যে ইটস টু মাচ প্রেশার অন আস, দেন এগেইন উই আর বিল্ট লাইক দ্যাট, যে আসলে উই আর গুড অ্যাট মাল্টিটাস্কিং। এক্স্যাক্টলি। তো মাল্টিটাস্কিং আমরা যেমন এক ব্রেনে এটা করছি এবং সাথে সাথে বাসার একটা কথা মাথায় কিন্তু আছে, কোনো একটা কোনায় আছে যে আমার ঘরের ওই দরজাটা কি বন্ধ, ওই জানলাটা কি ঠিক আছে কিনা, কিংবা আমার বাড়িতে ওই মানুষটা খেয়েছে কিনা, এই যেটা ভাবতে পারি, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই গুণ তো আসলে আর কারো কাছে নেই। এবং আপনি যখন চাইবেন যে এই কাজটা আরেকজনকে দিয়ে দেই বা অন্য কেউ এটা দেখে রাখবে, দেখবেন যে শান্তি পাবেন না, সেই শান্তিটা হয় না। আল্লাহ মানে আমাদের সৃষ্টিকর্তা এভাবেই আমাদেরকে বানিয়েছে যে আমরা মাল্টি ট্যালেন্টেড হব, আর এগুলো নিয়েই কাজ করলে একদমই তাই আপু। অনেক ধন্যবাদ জানাতে চাই তিনজনকেই, তিনজনই আমাদের
কাছে এসে আমাদেরকে আলোকিত করলেন, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ হচ্ছে নেক্সাস টিভিকে। থ্যাংক ইউ। আমাদের বন্ধু যারা আছেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের জুমের আড্ডাও বেশ প্রাণবন্ত ছিল, আজ সবার বৈশাখের আলাপ জানলাম। বৈশাখ হোক অথবা জ্যৈষ্ঠ, পুরো 12 মাসেই প্রত্যেকটা সময় মন খুলে বাঁচতে পারবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই।